যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেল আই দেখছেন তাদের সকলকে সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ৩৩ বছর বয়সী বাংলাদেশটি তার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা এই দেশটির স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, যুদ্ধ পরবর্তী স্বাধীনতা পরবর্তীকালে যারা দেশটিকে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক সংগ্রামে প্রাণ দিয়েছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার জন্যে, তাদের সকলেরই একটি লক্ষ্য যে দেশটি পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে, অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে, সম্মানিত জাতি হিসেবে আমরা পরিচিত হব। কিন্তু সেই লক্ষ্য থেকে আমাদের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মহলের আলোচনায় মনে হয় আমরা অনেকটাই দূরে আছি। কেউ দেশটিকে ব্যর্থ রাষ্ট্র হবার দিকে এগিয়ে যাচ্ছে বলে বলছেন, কেউ বলছেন বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্র, কিংবা কেউ একটু নরম সুরে বলবার চেষ্টা করছেন যে রাষ্ট্র অকার্য নয়, সরকার অকার্য। আর সব মিলিয়ে সুশাসন একটি অন্যতম আলোচিত প্রপঞ্চ আমাদের এই দেশটিতে। এখন বাংলাদেশে কেউ বলছেন শাসনই নেই, আর সুশাসন তো অনেক দূরের কথা। মূলত সুশাসন নিয়ে কথা বলবার জন্যে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং একজন বিশিষ্ট আইনজীবী। আমি পরিচয় করে দিচ্ছি, আমার ভাই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি ডক্টর এম আতাউর রহমান, এবং আমার ডানে আছেন দেশের বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার রুকনউদ্দিন মাহমুদ। আমি প্রথমেই ডক্টর আতাউর রহমান আপনার কাছে জানতে চাইব যে এই যে স্বপ্নের কথা বললাম আমি, মুক্তিযুদ্ধের স্বপ্ন, এবং স্বপ্ন থেকে আসলে আমরা অনেকটা দূরে, অনেকে আমরা একটি দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি, জাতীয় সঙ্গীত পেয়েছি, কিছু অর্জনও হয়তো আছে, কিন্তু স্বপ্নের চেয়ে এই অর্জনটা অনেক দূরের বলে মনে হয়। অনেকেই বলছেন যে এই দেশটিতে আসলে স্বাধীনতার পর থেকে পর্যন্ত সুশাসনের অভাবটাই প্রকট, দাতারা বলছেন, অন্যরা বলছেন। আপনি কি মনে করেন কেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারছি না? প্রথমে আপনি যেটা বলেছেন আমি সম্পূর্ণ একমত, যে স্বাধীনতার যে স্বপ্ন, যে একটি এক্সপ্লয়টেশন ফ্রি জাস্ট সোসাইটি, যে স্বপ্ন বাঙালি আমরা জাতি হিসেবে দেখেছিলাম, সেটার একটা আজকে ৩৪ বছর আমরা এটার সময় আসছে যে আমরা কত দূর এগিয়েছি। স্বপ্ন এবং আমাদের যে রিয়েলিটি, বাস্তবতা বাংলাদেশ, এটার মধ্যে অনেক পার্থক্য আছে। তবে আমি মনে করি না যে পার্থক্য থাকবেই, কিন্তু এ সত্ত্বেও আমরা অনেক ইতিবাচক দিক, অনেক অর্জন বাংলাদেশ করেছে গত ৩৩ বছরে। সো আই এম অ্যান ইনকরেজেবল অপটিমিস্ট, এবং আমি বিশ্বাস করি যে এই যে ইতিবাচক দিকগুলো, এই যে অর্জন, এটাকে ধরে রাখার সময় এসেছে। যেমন গণতন্ত্রায়ন একটা বিরাট অর্জন। আপনি যদি ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে লক্ষ্য করেন, গণতন্ত্রায়ন অত সহজ না। পৃথিবীর অন্যান্য দেশগুলো গণতন্ত্র 200 বছর 300 বছর সময় লেগেছে, প্রকৃত গণতন্ত্র। সেদিক থেকে আমরা এখনও, আমরা বলি পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে বা রাষ্ট্রবিজ্ঞান হিসেবে, কনসলিডেশন স্টেজ, আমরা এটাকে সুসংহত করছি, ফলে সমস্যা আরও বেশি দেখা যাচ্ছে, এটা ঠিক। তবে সে সত্ত্বেও আমি বলবো যে অর্জন আমাদের আছে। আমরা কখনোই ফেইল স্টেট পর্যবসিত হইনি আজ পর্যন্ত, কিন্তু আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি যখন কিছুটা রাজনৈতিক অঙ্গনে অকার্যকারিতা, এবং আমরা যেটা বলি, আপনি যেটা খুব সুন্দর বলেছেন, সুশাসনের অভাব পরিলক্ষিত হচ্ছে, এবং সুশাসনকে সংহত করতে হবে, সুশাসনকে প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে গণতন্ত্রও সংহত হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বাড়িয়ে নিতে পারবো। তা না হলে আমরা একটা স্ট্যাগনেন্ট স্টেট, আমি অকার্যকর বলবো না, যে আর এগোচ্ছে না, মানুষের জীবন যেরকম স্থবিরতায় আমরা পর্যবসিত হব। এই স্থবিরতাকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে আগামী দিনে, এবং সেজন্য আমাদেরকে চিন্তা, এবং আজকে আমি অত্যন্ত খুশি যে আমাদের একজন পেশাজীবী এবং একজন অত্যন্ত নামকরা ব্যারিস্টার এখানে এসেছেন, এবং আমি তার সঙ্গে মত বিনিময় এবং ক্রস ফার্টিলাইজেশন, চিন্তা এবং সমস্যা সমাধান প্রক্রিয়ায় আমরা যদি আলোচনা করব, সেজন্য আমি অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ। মাহমুদ, আপনি কি বলবেন যে আমরা কি স্বাধীনতার স্বপ্ন বা মুক্তিযুদ্ধের স্বপ্ন থেকে অনেক দূরে আছি, না ধীরে ধীরে এগুচ্ছে? আপনার কাছে কি মনে হয়? সেই প্রফেসর সাহেব একটা কথা বলেছেন, এটা কিন্তু anyone will agree. 33 years is not a long time in the history of a nation. আমরা আজকের সময়, আজকের বাস্তবতায়, হ্যাঁ, এটা we are in a very infant stage of our nationhood. সুতরাং এইখানে
এইখানে আপনি বলতে পারবেন না কোনো কিছু কনক্লুসিভলি, এটা ঠিকই হবে না যে মানে আমরা স্বপ্ন বাস্তবায়নে বলতে পারেন আমরা হোঁচট খেয়েছি এবং আমাদের কিছু কিছু পদক্ষেপ যেগুলো আমাদের নেওয়ার প্রয়োজন ছিল, যেখানে একটা দৃঢ় লিডারশিপের প্রয়োজন ছিল, এমফেটিক স্টেপসের প্রয়োজন ছিল, সেখানে আমরা সেগুলো নিতে পারিনি। যেখানে যেসব জায়গায় গিয়ে আমাদের দৃঢ়তা দেখানো উচিত ছিল সেখানে আমরা দৃঢ়তা দেখাতে পারিনি, সেখানে ব্যর্থতা হয়েছে। এইসব ফেইলিউরের জন্য যেখানে আমাদের একটা ডিফাইন্ড প্রোগ্রামস থাকা উচিত ছিল, সেখানে আমাদের কোনো ডিফাইন্ড প্রোগ্রাম ছিল না, রোল ছিল না, এবং প্রত্যেক কিছুতেই আমরা দেখেছি ওভার দ্য লাস্ট 20 years স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমরা দিয়েছি। যে একটা নেশন করতে হলে, একটা নেশনের সাকসেস আনতে হলে যারা লিডারশিপে থাকবে তাদের ভিশন থাকতে হবে, দেয়ার হ্যাজ টু বি ভিশনারিজ, এবং সেই ভিশনটা এখানে মিসিং। এবং এই যে বিভিন্ন সমস্যা যেগুলো আমাদের দেশে আজকে হচ্ছে, যার জন্য আজকে বিভিন্ন প্রশ্নগুলো উঠেছে, যেটার কথা আপনি বলেছেন, ব্যর্থ রাষ্ট্রের কথা বলেছেন, প্রফেসর সাহেব বলেছে যে স্ট্রাগলিং, ইনএফেক্টিভনেস, এটা কেন এসেছে? এই ল্যাক অফ দিস থিংস যেগুলো মেনশন করেছি সেগুলোর জন্যই আজকে হয়েছে। এইগুলা এই ব্যর্থতাগুলো হ্যাজ বিন কন্টিনিউইং ফর ফার টু লং। এইটা আমাদের পলিটিক্যাল লিডারশিপ থেকে ফার সাইটেডনেসটা পাচ্ছি না, তাদের থেকে রিয়েল গাইডেন্সটা পাচ্ছি না। বিগেস্ট প্রবলেম অফ দ্য কান্ট্রি আজকে যে কোনো লোকে বলবে এক বাক্যে করাপশন, সন্ত্রাস। কিন্তু আজকে পত্রিকা খুলে দেখেন কি অবস্থা। প্রথমে যখন 2001-এর ইলেকশনের পরে, ইলেকশনের আগে সবাই আগের সরকারের ব্যর্থতার কথা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে সবাই বলতো, যে সবাই মনে করেছিল এর চেয়ে খারাপ আর হতে পারে না। অ্যান্ড দে থট আফটার দ্য ইলেকশন রেজাল্টস অফ 2001 ইট উইল বি এ টার্নিং পয়েন্ট, থিংস উইল ইমপ্রুভ। কিন্তু আজকে সবাই হতাশ কেন? থিংস ইমপ্রুভ করলো না, বরং ইট ওয়েন্ট ইনটু এ স্লাইড, সেটা ডিপ নিল। এই যে নিলর কেন? আজকে সবাই আমরা পলিটিশিয়ানদেরকে ব্লেম করছি, কী জন্য করছি? যে দে আর এট দ্য হেলম অফ অ্যাফেয়ার্স, উই লেফট দেম উইথ দ্য লিডারশিপ টু স্টিয়ার দ্য কান্ট্রি আউট অফ দ্যাম। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার 2.5 বছরের উপরে আছে, তাদের কোনো ডিফাইন্ড প্রোগ্রাম টু ট্যাকল সন্ত্রাস এবং করাপশন নাই। দে হ্যাভ নো পলিসি, সেটা ইফেক্টিভনেস নাই। দে আর ল্যাকিং দ্য পলিটিক্যাল উইল। সামওয়্যার তারা গিয়ে হয়তো এটা থেমে যাচ্ছে। আজকে আমাদের দেশে আমেরিকান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট রকো এসে সেখানে আজকে বাংলা ভাইয়ের কথা বলছে সরকারের সাথে, অথচ আমরা বাংলা ভাইকে কিছুই করতে পারছি না। দ্য সিচুয়েশন বাংলা ভাইকে নিয়ে রাজশাহীতে যেই সিচুয়েশন হচ্ছে আপনি চিন্তা করে দেখেন, দিস আর নট গুড সাইন্স। এইগুলো দেখেই লোকে আজকে বলছে ফেইলড স্টেট এখনো হয়নি। প্রফেসর সাহেব যেটা বলেছে সেটা ঠিক হয়নি, বাট হোয়াট পিপল আর ওয়ারিড দ্যাট উই আর ফাস্ট অ্যাপ্রোচিং দ্যাট, হেডিং টুয়ার্ডস দ্য রিস্ক অফ এ ফেইলড স্টেট। এটা যখনই আপনি চিন্তা করেন বিভীষিকা। আজকে রাজশাহীতে এটা দেখছেন, খুলনা দিকে দেখেন জনযুদ্ধ হচ্ছে, চট্টগ্রামে অপহরণ হয়ে ছেড়ে দিচ্ছে। কি হচ্ছে? আপনি এত বড় একটা আর্মস ধরা পড়লো, এই পর্যন্ত কোনো কারা কোথায় নিয়ে যাচ্ছিল, কেন নিয়ে যাচ্ছিল, কোত্থেকে আসলো, কোনো উদ্ঘাটন কিছু হলো না। অনেক লোক মারা গেল, দেখেন নাম করা লোক খুন হয়ে গেল, কিন্তু কারা করলো, কেন করলো না? বোমা ফুটছে, ময়মনসিংহের সিনেমা হলে বোমা, আমরা কিন্তু কিছুই এটা বের করতে পারছি না। এই ব্যর্থতাগুলোর জন্যই কিন্তু এই সিচুয়েশনগুলো। আর রাষ্ট্রভাণ্ডার নিয়ে যে করাপশনটা হচ্ছে বলে প্রত্যেকটা সরকারই, নট ওয়ান, দ্য ওয়ান্স হু আর ইন পাওয়ার টুডে, দ্য ওয়ান্স হু আর ইন পাওয়ার বিফোর, প্রত্যেকেই হয়েছে। আর এখানে আপনি যাদের কাছেই যাবেন, ইউনিভার্সিটি প্রফেসর্স, ইন্টেলেকচুয়াল যারা আছেন, প্রফেসর, ওনাদেরও একই মত। আপনি আজকে ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে যান, ওনাদেরও একই মত। পলিটিশিয়ানসদের কাছে যান, তারাও ক্রিটিক্যাল অফ ইচ আদার। লয়ার্সদের কাছে যান, প্রত্যেকে একই বাচ্চা বলছে। বাট এত কিছু বলার পরেও যাদের এই জায়গাটার দায়িত্ব, গভর্নেন্স, দোজ হু হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি অফ গভর্নিং, why aren't they doing it? আমরা এই প্রবলেমগুলো নিয়ে আলোচনায় আসছি একটু পরে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বা করাপশন অন্যান্য বিষয় নিয়ে। আপনারা দুজনেই প্রায় একমত হয়েছেন যে 33 বছর খুব বেশি সময় নেয়, বা হতাশ হবারও এত কিছু নেই। তারপরে যদিও যেগুলো উনি বলেছেন প্রতিটি ঘটনাই কিন্তু আসলে প্রতিটি বিষয় কিন্তু হতাশ করবার মতো। লিডারশিপের প্রশ্ন এসেছে, এবং আমরা দেখছি যে একটি মুক্তিযুদ্ধের পরপরই কিন্তু বাংলাদেশ আমরা লক্ষ্য করছি বারবার একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশের একটি চেষ্টা হচ্ছে, কিন্তু বারবারই কিন্তু গণতন্ত্র মুখ থুবড়ে পড়ছে।
এবং এর কারণে যে মূলত ঘুরে ফিরে আসে ওই নেতৃত্বের ব্যর্থতা বা নেতৃত্বের শূন্যতা, আপনি কি বলবেন রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে? আমি অবশ্য নেতৃত্ব, আমি একজন ছাত্র, বিকজ আমি আপনি জানেন হয়তো যে ইউএন লিডারশিপ একাডেমি ডিরেক্টর ছিলাম এবং অনেক দিন 2.5 বছর কাজ করেছি। কিন্তু আমি জিনিসটাকে সামগ্রিকভাবে দেখতে চাই। যেটা উনি বলছেন সবচেয়ে বড় কথা, যে ভিশন নাই আমাদের নেতৃত্বের, কোনো ওটা একটা দিক আছে। আমি সামগ্রিকভাবে দেখতে চাই যে একটা হচ্ছে, ইয়েস আমি এগ্রি করব যে বাংলাদেশের অভ্যুত্থানের পর হতে বা আমরা দেখছি যে নেতৃত্ব, যেমন এদেশের মানুষ নেতৃত্বকে ভালোবাসে, আবার নেতৃত্বের প্রতি সবচেয়ে বেশি অনীহা প্রকাশ করে। এদেশের মানুষ কিন্তু আবার নেতৃত্বের পিছনে হাজার হাজার লাখো লাখো ছোটে, যে নেতা নেত্রী আমাদেরকে ঠিক করে দিবেন, আমাদের ইটস এ কাইন্ড অফ সামবডি উইল কাম অ্যান্ড স্যালভেজ আস, সামথিং লাইক দ্যাট। কিন্তু বারবারই ওনারা আবার আমরা দেখছি যে নেতৃত্বের ব্যর্থতা তাদেরকে মলিন করে দেয়, তাদের আশা আকাঙ্ক্ষাকে অনেকাংশে স্তীমিত করে দেয়। এরকম ইতিহাসে আমাদের এরকম। কিন্তু নেতৃত্ব এবং ভিশন, দূরদৃষ্টি, এই কথাগুলো খুবই সত্য। বাট তা সত্ত্বেও একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে গণতন্ত্রায়নের নেতৃত্ব, we are not talking about only political leadership like in an authoritarian state. Yes, you talk about South Korea বা অন্যান্য দেশে যান, সিঙ্গাপুর, আপনাকে কিছুটা বিসর্জন দিতে হয়েছে গণতান্ত্রিকতা, যেখানে আপনি নেতৃত্ব মোর এনলাইটেন্ড এবং মোর অথরিটেরিয়ান, ইভেন ইন মালয়েশিয়া there is some compromise with the freedom, বাট নেতৃত্ব তখন আর একটু সচল হতে পারে। গণতান্ত্রিক নেতৃত্ব অত্যন্ত কঠিন, ইটস এ টেস্ট অফ ডেমোক্রেটিক লিডারশিপ, বিকজ এই প্রসেসটাই হচ্ছে মোর কম্প্রোমাইজ এন্ড বার্গেনিং। না, একনায়কত্ব তো আমরা চাই না, এই জন্য আমাকে সেটা তো বাংলাদেশ, আমি মনে করি যে আমরা উই অপটেড ফর, আমরা চেয়েছি যে গণতন্ত্রকে বেছে নিয়েছি, গণতন্ত্রকেই বেছে নিয়েছি আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। সেখানে আমাদেরকে কিছুটা সহনীয় হতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। কারণ আপনি যদি ওয়েস্টার্ন ডেমোক্রেসি, এবং আমি মনে করি আমার ব্যারিস্টার সাহেব করবেন, যে ওয়েস্টার্ন ডেমোক্রেসি ইজ এ বার্গেইন ডেমোক্রেসি, এভরি ডে দে বার্গেইন, দে কম্প্রোমাইজ। তাতে করে অনেকটা কার্যকারিতা কমে যায়, কারণ ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ উইথ ম্যানি ফোর্সেস ইন দ্য সোসাইটি। অনেক রকম ইন্টারেস্টের সঙ্গে সমঝোতা করে একটা সিস্টেমকে চালু করতে হয়। জনগণ সেখানে অনেক সময় দেখা যায় যে আপনি দেখেন লবিং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তাতে হয় কি, জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক অংশে কমে যায়। দি পাওয়ারফুল লবিজ কাম ইন এ ডেমোক্রেটিক প্রসেস। সেখানে আমরা এই জন্য বলতেছি যে নেতৃত্ব যদিও খুব ইম্পর্টেন্ট, আমি কিন্তু জোর দিব যে নেতৃত্বের পরে আরও এককভাবে নেতৃত্বকে দায়ী করলে শুধু চলবে না। Institution and tradition are also very important. We have not been able to create a tradition of democracy. ট্রেডিশনটা শুরু হয়েছে গত 15 বছর। ট্রেডিশনটা কিভাবে আমি বলছি, যে আমাদের ট্রেডিশন ছিলই না, ট্রেডিশন ছিল অথরিটেরিয়ান রুল। সেটার থেকে আমরা গণতন্ত্রে আসছি, হঠাৎ করে উন্মোচন হয়েছে দ্বার। এই দ্বার উন্মোচন হওয়ার ফলে সবাই সমান, সবাই কাজ করতে চায়, পলিটিশিয়ান। আচ্ছা, সেকেন্ড ফেজ অফ ডেমোক্রেটাইজেশন যেটা হয়েছে, যেটা উনি বলেছেন যে 1996 সাল এবং 201 সালে 90-এর পর, না 90-তে আমরা গণতন্ত্রের একটা প্রতিফলন দেখেছি, আমরা ভিক্টরি, ওখানে কিন্তু মোটামুটি ভালোই চলেছে। 96 এবং 2001 উনি যে বলছেন পলিটিশিয়ানস গট দ্য কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডার ইলেকশনের করার পরে ওরা শাসনের মজাটা পেয়ে গেছে। উনি যে পয়েন্টটা বলেছেন যে একটু অর্থনৈতিক যে সুযোগ সুবিধা নেতৃত্বে থাকলে এই জিনিসগুলো বেশি প্রকট হয়ে উঠছে আজকে যে উনি যে কথাটা বললেন যে করাপশন, ইয়েস ইটস সো পারভেসিভ। করাপশন সাউথ এশিয়ার সব দেশেই আছে, ইন্ডিয়া সেকেন্ড আপনি জানেন এখনও ট্রান্সপারেন্ট ইন্টারন্যাশনালের মতে। সো বাংলাদেশকে শুধু দোষ দিলে হবে না। এবং বাংলাদেশের করাপশন, একজন খুব সুন্দর বলেছিলেন যে আমরা 99% লোক তো করাপশনে নাই, 1%-এর জন্য এত বদনাম। সেটাও কিন্তু ঠিক না, যে করাপ্ট কান্ট্রি হিসেবে বলা যারাই বলে থাকুক অত্যন্ত অন্যায়। করাপ্ট পিপুল অফ 1% আপনি বলতে পারেন, তার মধ্যে পলিটিশিয়ান ইজ ওয়ান, বাট ইউ ক্যানট সে করাপ্ট কান্ট্রি। This is against the country, interest of the country, because the country is not corrupt. You see,
1% of the people who are in the helm of affairs উনি যেটা বলেছেন both in administration এবং পলিটিক্যাল গভর্নেন্স তারা হয়তো দায়ী। সুতরাং আমি কিন্তু জিনিসটাকে ওইভাবে দেখব, অ্যান্ড ইনস্টিটিউশনস অফ গভর্নেন্স ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ল ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, সো আমি একক কোনো ডিটারমিনেন্ট, একক কোনো আঙ্গিকে দেখা যাবে না যে পলিটিক্যাল লিডারশিপ ইজ দ্য অনলি ফেলিয়ার, বাট আই উড এগ্রি উইথ ব্যারিস্টার দ্যাট ইট ইজ এ ফান্ডামেন্টাল ফ্যাক্টর, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যে কিন্তু প্রক্রিয়া হচ্ছে গণতন্ত্রায়ন, আমি একজন গণতন্ত্রায়ন ছাত্র, গণতন্ত্রায়ন প্রক্রিয়াটাকেই অনেক, বিকজ ইন রিয়েলিটি গণতন্ত্র হচ্ছে গ্রুপ ইন্টারাকশন। এখানে কিন্তু কতগুলো ইন্টারেস্টিং জিনিস চলে এসেছে ওনার প্রফেসর সাহেবের কথার মধ্যে। প্রথম জিনিস হচ্ছে উনি বলছেন যে গণতন্ত্রায়ন। আচ্ছা, আমাদের কিন্তু আপ টু নাও আমাদের পিরিয়ডটাকে দুটো ভাগে আপনি ভাগ করতে হবে। একটা হচ্ছে প্রি 1990 আর আফটার 1990, সেটা। এবং প্রি 1990-র মধ্যে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 1975-এর 15th অগাস্টের ঘটনা এবং চেঞ্জ ওভার। দ্যাট ইজ এ বিগ থিং। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনি বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স বলতে গেলে তখন আপনার আসবে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্বপ্ন, সব কিছুর একটা অঙ্গীকার, সেটা একদম সম্পূর্ণ ভিন্ন আঙ্গিক ছিল। এবং সেই মুক্তিযুদ্ধের পর যখন স্বাধীন হলো এবং যেই সরকার ছিল তখন 15th অগস্ট 1975 পর্যন্ত এটা অন্য একটা জিনিস ছিল। তখন একটা বিরাট ইফোরিয়া ছিল পিপলের মধ্যে মুক্তিযুদ্ধে। ওই ইফোরিয়ার উপর দিয়ে আপ টু 75 আপনি চলে গেলেন 15। দেন দিস ইনসিডেন্ট হ্যাপেন, things drastically changed. Then we find military dictatorship, except for a small period ওখানে যখন 1979-এ পার্লামেন্ট ইলেকশন হলো, ডেমোক্রেসির আমরা আবার নতুন করে ফিরত পেলাম, পলিটিক্যাল মাল্টি পার্টি সিস্টেম রিভাইভড হলো। বাট soon thereafter again the coup of 1982 came, then the militaries were settled. The entire period of 80s কে আমরা যারা বলি সেটা স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল, গণ আন্দোলন হলো, তারপরে গণ অভ্যুত্থান হলো, সেখানে তা আবার ডেমোক্রেটিক সেট আপ। এখন ডেমোক্রেসি ইন প্র্যাকটিস ইন বাংলাদেশ ট্রু সেন্সে বলতে গেলে এই দ্য লাস্ট 15 ইয়ার্স বা 14 ইয়ার্সে সেখানে হচ্ছে। এখন এই ডেমোক্রেটিক প্রসেসে গিয়ে একটা জিনিস কিন্তু আমরা পেয়েছি, উইচ ইজ ফর ডেমোক্রেসি এ গুড থিং, ডমিনেন্ট পজিশন অফ দ্য টু পলিটিক্যাল পার্টিস। এইটা কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের সাকসেসের জন্য দিস ইজ আ ব্লেসিং ইন ডিসগাইজ, দিস ইজ আ ব্লেসিং। কিন্তু আজকে ব্রিটেন এবং ইটালিকে যদি ইউরোপে তুলনা করেন, ব্রিটেনে সাকসেসফুল হলো পার্লামেন্টারি ডেমোক্রেসি বিকজ অফ দি ডমিনেন্ট পজিশন অফ টু পার্টিস, যে ইন্টারচেঞ্জ করে ক্ষমতায় আসলো। আর ইটালিতে 70s-এ গিয়ে 60s-এ গিয়ে টোটাল ফেলিওর অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি, কোনো পার্টি ডমিনেট করতে পারলো না, ফ্র্যাকশন। তাহলে সেদিক দিয়ে আবার অ্যাট দি সেম টাইম এই দুইটা পলিটিক্যাল পার্টির জন্যই কিন্তু আজকে লোকে বলছে আমাদের দেশে ডেমোক্রেসি হচ্ছে না বা প্র্যাকটিস করতে পারে। কী দেখছি যে 1990-র গণ অভ্যুত্থানের পর 91-এ যখন আপনার ডেমোক্রেটিক গভর্নমেন্ট সেট আপ হলো, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, এই পর্যন্ত যা দেখছি দ্য স্টাইল অফ গভর্নেন্স ইজ দ্য সেম, ইনটলারেন্স। সেখানে কিন্তু কোনো টলারেন্স নাই, সেখানে আরেকজনের মতামত, আরেকজনের অধিকার, এগুলোর প্রতি আমাদের একটা অসহিষ্ণুতা রয়ে গেছে। সেখানেই প্রশ্ন, যে প্রফেসর সাহেব বলেছেন যে কোএক্সিস্টেন্স অফ ভেরিয়াস ফোর্সেস, এখানে ভেরিয়াস ফোর্সেস বলতে অল কাইন্ডস ইনক্লুডিং পলিটিক্যাল, এই কোএক্সিস্টেন্স থাকতে ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে প্রফেসর সাহেব বলেছেন আছে, এবং হি ওয়াজ ভেরি ক্রিটিক্যাল কিছু একটা চাই। কিন্তু ওই ক্রিটিক্যাল আসপেক্টটা আমাদের এখানে এখনও পৌঁছেনি, কারণ আমরা উই আর নট এ হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটি এখনও। সেখানে ওই যে মার্কেট ফোর্সেসের সাথে কম্প্রোমাইজ করে ডেমোক্রেসিকে অ্যাডভান্স করতে হবে রুলারদেরকে, সেই স্টেজে আমি যাই নাই। আমার এখনও কিন্তু আমাদের এই ন্যাশনাল স্টেট অফ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমার মনে রাখতে হবে যে পিপলস কান্ট্রি ইজ আন্ডার ডেভেলপড, পিপল 90% আর ভেরি পুয়ার, লিভিং বিয়ন্ড ওদের রাইটস, ওদের অধিকার, ওদের সোশ্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। তারপরে আসবে তখন যেই লিডারশিপ। প্রফেসর সাহেব একটা বলেছেন যে হ্যাঁ, উই আর আনকাইন্ড টু আওয়ার পলিটিক্যাল লিডার্স, আমরা সবাই যখন সমালোচনা করছি পলিটিশিয়ানদেরকেই করছি, বাট দিস ইজ ট্রু, বাট ওয়াই ইট ইজ হ্যাপেনিং? বিকজ দে আর দ্য ওয়ান হু হ্যাভ অ্যাসিউমড দ্য রেসপন্সিবিলিটি, দে আর টেকিং ইট। আজকে
প্রফেসর সাহেবরা যেই ফিল্ডে আছেন লিডারশিপ দিচ্ছেন, ইনক্লুডিং এডুকেশনাল ফিল্ড, ইন্টেলেকচুয়াল ফিল্ড, অন্যান্য যারা পেশাজীবী আমরা আছি, আমরা যত কিছু বলি না কেন, বাট উই আর নট শোল্ডারিং দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য নেশন। উই আর অ্যাজ ইন্ডিভিজুয়ালস, অ্যাজ বডি অফ পিপল, প্রফেশনালস, আমরা আমাদের ভিউ বলছি, আমরা এক্সপ্রেস করছি, বাট আমাদের ভিউসগুলোও কিন্তু could have contributed to the development of democracy if these were listened to by these people, যে এখান থেকে নিয়ে সেখানে করতে। একটা কথা আপনাকে বলি, খুব ভালো প্রসঙ্গ আপনি বলছেন, বাট সেই সঙ্গে জাস্ট ভুলে যাব এই জন্যে যে আই এগ্রি দ্যাট পলিটিক্যাল লিডারশিপের রেসপন্সিবিলিটি বাংলাদেশে কম, বিকজ গণতন্ত্রটা এমনভাবে এসেছে এবং দে গট দ্য পাওয়ার বাট দে ডোন্ট থিঙ্ক রেসপন্সিবল ফর দ্য সিটিজেন্স। এক্স্যাক্টলি সেই কথাটাই আমি বলছি, যে ক্রিটিসিজমটা হচ্ছে কি, যে উই গো টু পাওয়ার, উই অ্যাসিউম রেসপন্সিবিলিটি, উই উইল্ড পাওয়ার, বাট এই পাওয়ারটার সাথে যে আমার একটা ডিউটি আছে, উই ফরগেট অ্যাবাউট দিস। নো পলিটিক্যাল পাওয়ার ইজ bereft of a duty. Rather, in a political power, in a democratic society, a political power presupposes a duty and obligation to serve the people, towards the people, to respect people's right, to respect people's views, and to take into account those views, and to formulate your policies after deliberation by taking into account these things. এগুলা দরকার। উনি বলেছেন ইনস্টিটিউশন ডেভেলপ করতে হবে। আমাদের ডেমোক্রেসির দ্য উইকেস্ট পার্ট ইজ দিস ইনস্টিটিউশনটা আমরা ডেভেলপ তো করেই নাই, বাট আমাদের এমন সব কার্যকলাপ হয়েছে যে ইনস্টিটিউশনগুলোকে ডিস্ট্রাকশনের নিয়ে গেছি। আজকে দেখেন একটা প্রথমে টু স্টার্ট উইথ ইন এ ফাংশনাল ডেমোক্রেসি, in a responsible government under a setup like ours, the institution which ought to have flourished most is the parliament. This is the thing. And the one which has not flourished at all and which has gone down the drain gradually, স্লোপে গেছে ডাউনওয়ার্ড, সেটা হচ্ছে পার্লামেন্ট। আজকে যেখানে বড় বড় জিনিস আলোচনা হবে পার্লামেন্টে, ল অ্যান্ড অর্ডার কেন হলো, আজকে একটা এই যে ধরেন চট্টগ্রামে এত বড় একটা অস্ত্র ধরা পড়লো, যে কোনো দেশে যদি হতো পার্লামেন্টে আজকে এটা নিয়ে মুক্ত আলোচনা হতো, প্রত্যেকে বক্তব্য রাখতো, সেখানে কেন হলো, এগুলো হলো। আজকে সেটা হচ্ছে না। একজন এমপি যে কোনো দেশে যদি রাস্তায় তাকে মেরে ফেলতো কেউ, পরের দিন পার্লামেন্টে ইট ইজ ওয়ান অফ দেয়ার মেম্বার্স হু গট কিল, সেখানে তারা, আর আজকে তারাই বরং একজন আরেকজনকে দোষারোপ করছে, সেটা এইসব কোনো। তারপরে অস্ত্র ধরা পড়ছে বিভিন্ন জায়গা থেকে, ওই যে বিভিন্ন ইনসিডেন্ট, বোমা ফুটছে, এগুলা হচ্ছে না পার্লামেন্টে। পার্লামেন্টে আজকে বিরোধী দল যায়নি একটা ইস্যুস নিয়ে, সরকারের লোকেরা যায় না, তাই আজকে দেখেন পার্লামেন্টে হচ্ছে। এটার কিন্তু একটা কারণ আছে পার্লামেন্টে, এটা সবাই এখন বলছে, ইটস অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট। এইটার এই ফেলিউরটার রেসপন্সিবিলিটি কিন্তু উইল হ্যাভ টু বি শোল্ডার্ড বাই মেজর পলিটিক্যাল পার্টিস, যে তাদের নমিনেশনস সিস্টেমটা, নমিনেটিং দ্য ক্যান্ডিডেট, সেখানে কিন্তু দে আর নট টেকিং ইন টু অ্যাকাউন্ট দি নিড অফ দ্য পিপল, দ্য নিড অফ দ্য কান্ট্রি, হাউ দ্য পিপল হু উইল সার্ভ বেস্ট দ্য কজ অফ দ্য পিপল কজ, এইগুলো নিয়ে নমিনেশনটা হচ্ছে না। এইটা একটা, ওয়ান অফ দ্য থিংস। এইখানে আরেকটা জিনিস হচ্ছে যে ত্যাগী ব্যক্তিত্ব, ত্যাগী নেতৃত্বের অভাব হচ্ছে এখানে। আপনি when you are going to select people, you are not selecting people who are capable, who are bold, who will be able to give you the leadership, who are not fearful of the consequences, সেখানে দেবে যারা ত্যাগ করতে রাজি আছে, সেটা না। আজকে মন্ত্রী হচ্ছে কি জন্য, হ্যাঁ আমি মন্ত্রী হয়েছি, আমি একটা গাড়ি টাড়িতে করবো, দিস ইজ an end in itself, whereas it should have been a means to an end. And what would be the end? End would be the welfare of the people, to serve the people. আর আজকে সেটা করছে না তো কেউ। সেটা আপনার সঙ্গে আমি একমত। জাস্ট একটা পয়েন্ট আপনাকে বলছি, যে পার্লামেন্টের ব্যাপারে আপনি যেটা বললেন, যে অ্যাকচুয়ালি you are very much right. Parliament is the symbol of democracy, particularly in a third world context. পার্লামেন্ট ছাড়া গণতন্ত্র আমরা ভাবতে পারি না, এবং এই জন্যই বাংলাদেশ একমত হয়ে, সব পার্টি একমত হয়ে একটা গণতন্ত্রের পথে পার্লামেন্টকে বেছে নিয়েছিল। দুঃখের বিষয় যে আমাদের যে পার্লামেন্টারি কালচার, যে বয়কট, এই জিনিসটা আই এম ভেরি হ্যাপি যে অপোজিশন পার্টি অ্যাটলিস্ট রিয়েলাইজ নাও ডেজ, এবং রিয়েলাইজ করে, এবং তারা যদি আন্তরিক হয়, আমি মনে করি যে অনেক কিছু করা আছে। আপনি যে পয়েন্টটা বললেন যে সুশাসন প্রক্রিয়াকে যদি দৃঢ় করতে হয়, রাজনৈতিক নেতৃত্বকে যদি বলিষ্ঠ করতে হয়, পার্লামেন্ট ছাড়া উপায় নাই। রাস্তায় মারামারি করে গণতন্ত্র হতে পারবে না, সে যেই করুক। আমি বলছি এই পার্লামেন্টের প্রসঙ্গে আসছি, যে কথা উনি বলছিলেন যে
গণতন্ত্রের চর্চা বা এটির জন্য কিছুটা কম্প্রোমাইজ করবার কথা, মালয়েশিয়ার উদাহরণ দিয়েছেন, সাউথ কোরিয়ার উদাহরণ দিয়েছেন, যে একটু ডিক্টেটরিয়াল। হ্যাঁ, এই কম্প্রোমাইজটা হতে হবে কি জন্য, যে জন্য বললাম যে পাওয়ার উইথ এ ডিউটি। এটাই আপনার, আমাকে যখন আপনাকে ক্ষমতা দিয়েছেন, আমাকে যদি বলি যে না আমি ক্ষমতা পেয়েছি, নাও আই উইল হ্যাভ টু উইল দ্য পাওয়ার, ব্যাটন যেভাবে পুলিশ উইল করে, নো, আমাকে ক্ষমতা দেন নাই, আমাকে দায়িত্ব দিয়েছেন। মাই অ্যাটিটিউড টুয়ার্ডস অ্যাজাম্পশন অফ পাওয়ার ইজ দ্য হবে যে আমি দায়িত্বপ্রাপ্ত হয়েছি, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, লেট মি ফুলফিল মাই ডিউটি, লেট মি অ্যাচিভ মাই টার্গেট, লেট মি সেট ডাউন এ গোল, লেট মি ট্রাই টু অ্যাচিভ ইট। এটা হচ্ছে আমার দায়িত্ব। এই অ্যাটিটিউডটা কিন্তু আমাদের এখনো আসেনি, এবং সেখানে এইভাবে হচ্ছে। আপনি ফ্রিডমের প্রশ্ন বলেছেন, ফ্রিডমে, যে ফ্রিডমে আছে, ফ্রিডম মানে যা খুশি তাই করা না, হ্যাঁ সেটাও হতে পারে, সেটা ফ্রিডমে এখানেও আমাদের যা খুশি তা হচ্ছে না। কিন্তু কথা হলো কি যে freedom is not a license. One has to remember that. Freedom, a right, my independence, my liberty, my freedom cannot be interpreted as my license to do anything. The moment I talk about freedom and liberty, then immediately comes my duty to other people's right, other people's freedom, other people. I have to respect those. আমার যদি আজকে আছে যে না আমার এইটা করা, গান শোনার আমার একটা অধিকার আছে আমার বাসায় বসে, তো আমার সাথে সাথে আমার মনে রাখতে হবে এই গান শুনতে হলে আমার প্রতিবেশী যাতে ডিস্টার্ব না হয়, কারণ আমারও একটা দায়িত্ব আছে যে ছাড় আমার গানটা আমার ঘরের মধ্যে। এরকম অনেক রকমের রাইট আছে। আমি জাস্ট একটা ছোট্ট দিলাম সেইগুলো। আপনি উনি যে প্রফেসর সাহেবটা বলেছেন মালয়েশিয়ার কথা, প্রফেসর সাহেব ঠিকই বলেছেন। হোয়াট উই নিড, এই জন্য বলেছিলাম আমি কতগুলো ওয়ার্ড ইউজ করেছিলাম, বোল্ড লিডারশিপ, effective. Then people like 𝗙𝗵𝗂𝗋, that was also a parliamentary democracy in Singapore under the constitution. But 𝗙𝗵𝗂𝗋 gave a very effective leadership to Singapore. Sekhane they had their rights. They had their rights also. Some of them had to sacrifice some of the rights in order for the economic development. But they trusted that person. And in return, the person served the nation. পাওয়ারে যাওয়া মানে হচ্ছে ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট আমি পাওয়ারে গেছি কি জন্য, টু সার্ভ দ্য পিপল, টু সার্ভ দ্য নেশন। দ্য ওয়ে 𝗙𝗵𝗂𝗋 এক্সাম্পলটা আপনি দেখেন, হি টুক দ্য পাওয়ার অ্যাজ এ মিনস টু সার্ভ দ্য পিপল। ইট ইজ পিপলস পাওয়ার। কনস্টিটিউশনে আছে পাওয়ার বিলংস টু আওয়ার পিপল অফ দিস কান্ট্রি। সো তাহলে এই পাওয়ারটা আমি নিয়েছি কার পাওয়ার? দোজ পিপলস পাওয়ার। অ্যান্ড দিস পাওয়ার আই ক্যান অনলি ইউজ ইট, exercise it for the benefit of those people, and it is my bounden duty only to exercise it in that manner and in no other manner. এখানে একটা কথা 𝗙𝗍 সাহেব যেটা বলছেন, এটা বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতাকে দেখতে হবে। বাংলাদেশের বাস্তবতা কি? যে বাংলাদেশের স্বাধীনতার যে প্রক্রিয়া, ওটার একটা বাস্তবতা। স্বাধীনতার পরে কিভাবে পালা বদল হয়েছে, ক্ষমতা বদল হয়েছে, এটা একটা বাস্তবতা। গণতন্ত্রায়ন 1990 সালে আমরা যেটা অর্জন করেছি, গণতন্ত্রায়ন কিভাবে হলো, এটার একটা ধারাবাহিকতা আমাদেরকে আছে। এবং কারা লিডারশিপে আসলো, কেন ভালো মানুষ উনি বলছেন বা বলিষ্ঠ নেতৃত্ব আসতে পারছে না, কেন আমরা দেখছি যে একটা হেরিডিটারি প্রসেসে আসছে, এই জিনিসগুলো দেখতে হবে। সো উই ক্যানট ইম্পোর্ট 𝗙𝗵𝗂𝗋, উই ক্যানট ব্রিং 𝗙𝗵𝗂𝗋 ইভেন ইফ ওয়ান। আমার অনেক বিদেশিরা বলছে যে তোমাদের মতো ভালো লোকজন কই আসো না, বাট বাস্তবতা তো ওরকম না। বাস্তবতা এমন ভাবে গড়ে উঠেছে। হ্যাঁ, বাস্তবতা সাহেবকে আপনাকে একটা জিনিস বলি, ইটস নট এ কোয়েশ্চেন অফ ইম্পোর্টিং এ 𝗙𝗵𝗂𝗋। আপনি যেটা বলছেন সেটা আমি বলছি কি যে জাস্ট ফর ক্লারিফিকেশন, সিন্স ইউ আর মেকিং এ কমেন্ট, ইউ মেক দিস, আমি বলছি আমাদের দেশে আমাদের মধ্যে অনেক 𝗙𝗵𝗂𝗋 আছে, আমাদের মধ্যে 𝗙𝗵𝗂𝗋 আছে। আমি বলছি যে লেট আস এস্টাবলিশ এ সিস্টেম ওয়্যার আওয়ার 𝗙𝗵𝗂𝗋s ক্যান কাম ফরওয়ার্ড। They can go to this place. একটাই অসুবিধা যেটা গণতন্ত্রায়নের আমরাকে বলি ডাইলেমাস অফ ডেমোক্রেসি। বিকজ আপনি যখন বলছেন যে অল মেন আর ইকুয়াল, হুইচ ইজ নট ইন আওয়ার্স, আমাদের সামাজিক অর্থনৈতিক পরিপ্রেক্ষিতে সব মানুষকে সমান করে দিচ্ছেন বাই গিভিং অনলি এ ভোট। অর্থনৈতিকভাবে তারা অত্যন্ত, সুতরাং অর্থনীতি কিভাবে প্রভাব করছে, বিকজ গণতন্ত্রকে আমরা দুভাগে ভাগ করতে পারি। যখন কথা আসলোই আমি বলি, একটা হচ্ছে যে ফরগেট অ্যাবাউট, আমরা যদি ওটাকে ভুলেও যাই, গণতন্ত্রের মূল্যবোধ ভুলে গেলাম, বাট অ্যাটলিস্ট ইট ইজ এ প্রসেস, যে ভোট দিয়ে পোলস অ্যান্ড পপুলারিটি, পোলিং করতে হবে, ভোট দিতে হবে। আরেকটা হচ্ছে যে সাবস্টেন্স অফ ডেমোক্রেসি, যেটা 𝗙𝗍 সাহেব বলছেন যে সাবস্টেন্সের উন্নতি হবে কেমনে,
মানুষের আশা আকাঙ্ক্ষা আজকের গ্লোবালাইজড ওয়ার্ল্ডে, ইনফরমেশন সোসাইটিতে বাংলাদেশের মানুষও প্রভাবিত হচ্ছে যে আমরা অনেক কিছু চাই। এই নির্যাতিত মানুষ আমাদের দেশে এত গরিব, তার মধ্যে আপনাকে বলছেন সবাই গণতন্ত্র, সবাই সমান, এটা একটা ধোঁকাবাজির মতো। বাট আমরা ভোট হয়ে আমরা সবাইকে রিপ্রেজেন্ট করছি। The representative system is like that. We are representing millions of people, you see, because we are in a democratic society. Unfortunately, you see, কাদেরকে রিপ্রেজেন্ট করছেন, you see, very important যে আমরা রিপ্রেজেন্ট করছি যাদেরকে, যার ফলে আমরা এখন কনস্টিটিউয়েন্সির সঙ্গে কথা না বলেই পদত্যাগ করতে পারি। যে লোকগুলো ভোট দিল তাদের কি হবে সেটা কোনো সময় চিন্তা করি না। উনি তো ইংল্যান্ডে ছিলেন, উনি জানেন ইংল্যান্ডে কাউকে যদি পদত্যাগ করতে হয় পার্লামেন্ট থেকে, কনস্টিটিউয়েন্সি সঙ্গে একটা লিঙ্ক করতে হবে, গণতন্ত্রের একটা পথ, একটা জবাবদিহিতা থাকতে হবে, সে ধরনের কিন্তু নাই। আজকে দেখেন যদি পলিটিক্যাল, আপনি পয়েন্টটা বলেছেন এই জন্য আমি বলছি, রাজনৈতিক দল, আমি ইরেসপেক্টিভ অফ পার্টিজ, আপনি সবকটা পার্টির মধ্যে দেখেন কিভাবে রাজনৈতিক দল চলছে। রিফর্মস ওখানে আসা দরকার, অভ্যন্তরীণ যে দেয়ার ইজ নো ডেমোক্রেসি। নেতা নেত্রী যা বলে তাই করছে, নেতা নেত্রী যা যেভাবে ওনাদের মত হচ্ছে অন্যরা ফলো করছে। সো ডেমোক্রেটাইজেশন আউটার ইন দ্য স্টেট বাট নট ইন দ্য পার্টিজ। পার্টির যদি ডেমোক্রেসি না হয় পার্লামেন্টারি সিস্টেম চলতে পারবে না, যেটা আমরা চাচ্ছি সবারই, যে এটাকে একটা কোয়ালিটেটিভ, একটা সাবস্টেন্টিভ মোড অফ রুল অর গভর্নেন্স এটাকে আমরা করি। আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসি, প্রফেসর সাহেবের কথাটা নিয়ে বলি, পার্লামেন্টারি ডেমোক্রেসির যে একটা সবচেয়ে বড় টেস্ট আছে, উই হ্যাভ ফেইলড। সেই টেস্টটা কি জানেন? এইবারের বর্তমানটাই ধরেন, অতীতে যাব না, সবাই সরকার পরিবর্তনের কথা বলেছে, বিভিন্ন ফোরাম থেকে প্রশ্ন এসছে যে সরকার ব্যর্থ হয়েছে, 2.5 বছর 2 বছরে এটা করা যায়, সরকার পরিবর্তন চায়, সরকার পদত্যাগ করুক চাই, আরেকজন হোক ইলেকশন। নো, সরকার এই পার্লামেন্ট রেখেই কিন্তু সরকার পরিবর্তন হতে পারে, এই পার্টিকে রেখেও সরকার পরিবর্তন হতে পারে। দ্যাট ইজ দ্য টেস্ট অফ ইট। মার্গারেট থ্যাচার যখন রিজাইন করলো তখন কিন্তু লেবার পার্টি ক্ষমতায় আসেনি, তখন কিন্তু কনজারভেটিভ পার্টির এই আরেকজন আসলো, কারণ মার্গারেট ভিতর থেকে। সুতরাং আপনি দেয়ার ক্যান বি এ চেঞ্জ ফ্রম উইদিন দ্য পার্টি অলসো। আমাদের দেশে সেটা হচ্ছে না, উই আর হোল্ডিং অন টু দ্য সেম পারসন। সেখানে আপনি যেমন ধরেন আজকে যে দল ক্ষমতায় আছে সেই দলের অন্তর্দ্বন্দ্বের জন্য at one point, had it been a real democracy, there would have been a change of leadership in the party, there would be a new government under a new leadership. কিন্তু সেটা না হয়ে পার্টিটা ভাগ হয়ে গেল, বিকল্প ধারা অনেক কিছু হয়ে, তারপরে সেখানে ডেভেলপমেন্ট তো সবাই জানি, উই নিড নট রিপিট হোয়াট হ্যাপেন্ড। এটা হচ্ছে কি জন্য প্রফেসর সাহেব যে কথাটা বলেছেন সেই কথা। আমি আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন, আমরা 90-এর পরে যে সংসদীয় শাসন ব্যবস্থায় প্রত্যাবর্তন করলাম, আমরা লক্ষ্য করছি একটা সময়ের পরে বিরোধী দল, সেটি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ, তারা সংসদ বর্জনের, লাগাতার বর্জনের দিকে যায়। তো এবং অভিযোগটা প্রায় কমন অভিযোগ যে স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না, কথা বলতে দেওয়া হচ্ছে না। আপনাকে মনে করেন যে এই কথা বলতে না দিলে বা স্পিকার নিরপেক্ষ ভূমিকা পালন না করলেই সংসদটি লাগাতার বর্জন করতে হবে না, অন্য কোনোভাবে সংসদকে বিরোধী দলের থেকে কার্যকর প্রাণবদ্ধ করবার কোনো সুযোগ আছে? একটা জিনিস বলি যে আমাদের এই যে বললাম না স্টাইল, ইন দুইটা দলই যখন ক্ষমতায় ছিল, দ্য স্টাইল দে ফলোড ইন গভর্নেন্স ইজ মোর অর লেস দ্য সেম। দেয়ার ইজ হার্ডলি এনি ডিফারেন্স ইন দেয়ার স্টাইল। পার্লামেন্টের স্পিকাররা দুই আমলেই যেভাবে রান করেছে এর মধ্যে আমি কোনো তফাৎ দেখি, কারণ দুইটা দলই তখন যখনই অপোজিশনে ছিল একই অভিযোগ আরেকজনের বিরুদ্ধে পড়েছে, তাদের ভাষা কিন্তু একই, ক্ষমতায় থাকলে ভাষা এক, বিরোধী দলে থাকলে লুকস লাইক। আমি আপনাকে বলি এটা তো হাস্যকর জিনিস, মনে হচ্ছে যেন কোথাও একটা ম্যানুয়াল আছে ফর একটা ম্যানুয়াল ফর রুলিং দ্য কান্ট্রি আর কোথাও একটা ম্যানুয়াল ফর অপোজিশন। ঠিক যেইখানেই যায় ক্ষমতায় পারবো ওই ম্যানুয়ালটা পড়া শুরু করে, ঠিক একই, আর এই দিকে থাকলে ক্ষমতাটা বাইরে, অপোজিশনে থাকলে দুইজনেরই সুর একই সুরে কথা বলেছে আর কি। এখানে হচ্ছে যে ল্যাক অফ ইনোভেটিভনেস, আপনার ল্যাক অফ আইডিয়াস। এখানে একটা আমরা যেটা দেখতেছি সেখানে হচ্ছে যে পসিটি অফ ভিশন, যেটা আমি বলেছিলাম প্রথমে, পসিটি অফ আইডিয়াস। মানুষ নূতন করে কোনো কিছু, আমাদের রাজনৈতিক নেতৃত্ব থেকে নূতন করে কোনো চিন্তাধারা আমরা দেখছি না, একটা গতানুগতিক একটা জিনিস, স্টেরাইল ভিউজ, আইডিয়াস, এইগুলা
আমরা দেখতে পাচ্ছি। আমরা উই ওয়ান্ট এ চেঞ্জ ইন দি, এই কনটেক্সটে আমরা বলছি যে আমরা চেঞ্জটা চাই। এখন যদি ইলেকশনও হয় আবার ওই স্টাইলে আসে, সেই জন্য বলছি যে নো, আজকে বাংলাদেশের লোক যেই পরিবর্তনটা সবচেয়ে বেশি চায় সেটা হচ্ছে ইন দ্য স্টাইল অফ গভর্নেন্স। দে ওয়ান্ট অ্যান ইফেক্টিভ গভর্নেন্স, দে ওয়ান্ট এ ডিফারেন্ট স্টাইল অফ লিডারশিপ, যেখানে সেই ডিফারেন্ট লিডারশিপ উইচ উইল নট বি সাফারিং ফ্রম ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাপসি। এখানে আপনাদের লিডারশিপে এখন আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ এন ইন্টেলেকচুয়াল ব্যাংক্রাপসি। এটা আমরা চাই। আমি অবশ্য I endorse or fully agree with you that leadership এর একটা very critical role আছে, there is no doubt. But যে কোনো সোসাইটিতে আপনি জানেন the famous phrase that every country deserves the leadership it gets, you see. লিডারশিপ তো হঠাৎ করে বাইরে থেকে আসবে না, you see, particularly গণতান্ত্রিক লিডারশিপ এদেশের আপামর জনসাধারণ থেকেই, you see, এদেশের যে অর্থনৈতিক সামাজিক কাঠামো থেকে উৎসারিত হবে, সেটা একটা দিক আছে। ইট ইজ এ লিমিটেশন, ইভেন ইফ উই ওয়ান্ট অ্যাজ ইন্টেলেকচুয়ালস অর অ্যাজ এ প্রফেশনালস, আমরা সহজে পাবো না। বাট এখানে আমরা এই জন্যে আই এম এ পার্ট অফ দ্য লিডারশিপ ট্রেনিং প্রসেস, ইউ সি। ফর এক্সাম্পল, দ্য থ্রি থিংস আই গিভ ইম্পর্টেন্স টু পার্লামেন্টারি প্র্যাকটিস, এবং আপনি যারা ইংল্যান্ডে ছিলেন যে দ্য ল্যাঙ্গুয়েজ, দ্য প্র্যাকটিস, অ্যান্ড আরেকটা বলছি আমরা যে রুটিন, দিস আর ভেরি ইম্পর্টেন্ট ইন পার্লামেন্টারি। কী ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করছেন একজন আরেকজনের প্রতি, প্র্যাকটিসটা কী। যেমন I had an opportunity to also research on parliamentary, how parliament works both in England and America. কংগ্রেস কীভাবে কাজ করে, হাইলি ইনস্টিটিউশনালাইজড। এখানে আপনি এতদিন পার্লামেন্ট বয়কট করে থাকার প্রশ্নই ওঠে না। ইটস পার্ট অফ এ ডিসসার্ভিস টু দ্য নেশন। যেই করুক, বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, সেম, ইউ সি। ওয়ান সেকেন্ড হচ্ছে বিকজ পিপল আর ইনভলভ, পিপল এর ইন্টারেস্ট ইনভলভ। এটা একটা ইম্পর্টেন্ট যে আপনি কী ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন টু ইউর অপোনেন্টস, ইউ সি, টু ইউর আদার কলিগস ইন দ্য পার্লামেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থার্ড হচ্ছে, সুতরাং পার্লামেন্ট ইজ এ ফাইন সিস্টেম অফ গভর্নেন্স, ইউ সি, ইটস এ ভেরি রিফাইন্ড সিস্টেম। কিন্তু এটাকে যদি আমরা সঠিকভাবে চালিত করতে চাই, ইউ সি, তাহলে আমাদের যে পার্লামেন্টেরিয়ানস তাদেরকে অনেক উৎকর্ষ সাধন করতে হবে, তাদেরকে অনেকভাবে নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। সেটা আমরা করি নাই। আমরা হঠাৎ করে পার্লামেন্টারি সিস্টেম গণতন্ত্রের সঙ্গে সঙ্গে অ্যাডপ্ট করে ফেললাম, ইউসি, ভালো, ইউসি, কিন্তু ট্রায়াল অ্যান্ড এররে যাবে, কিন্তু উন্নতি তো হচ্ছে না। সেজন্য আমরা বলছি যে পয়েন্টটা আমি ওনার সঙ্গে অফকোর্স একমত, ইউসি, যে ইয়েস উই হ্যাভ টু থিঙ্ক ভেরি ক্রিয়েটিভলি নাও। এখনও আমরা আশাবাদী, আমি তো খুবই আশাবাদী, এবং এই যে আওয়ামী লীগ অনেক দিন পরে আবার আসতে চাচ্ছে, ইউসি, এবং আসছে, আমি মনে করি যে নতুন করে শুরু করুক, সবাই বুঝতে চেষ্টা করুক যে পার্লামেন্টের রোলটা কি ইন এ ডেমোক্রেটিক সিস্টেম লাইক আস। এটাকে কনস্টিটিউশন, বা আপনি দেখেন যে অনেক কিছু তাহলে শোধরানো যাবে। কনস্টিটিউশন ইজ নট এ ফিক্সড থিং, যে ইউ ক্যানট চেঞ্জ ইট, অনেক জিনিস চেঞ্জ করা যাবে। সুতরাং আমি মনে করি যে দ্য প্র্যাকটিস অফ দ্য পার্লামেন্ট কীভাবে গড়ে উঠছে, এটা কিন্তু এটাকে বলে ইনস্টিটিউশনালাইজেশন। ইনস্টিটিউশন যদি ভালোভাবে কাজ না করে, যেমন লিগ্যাল ইনস্টিটিউশন বলেন, হাইকোর্ট বলেন, সুপ্রিম কোর্ট বলেন, ইউনিভার্সিটি বলেন, অ্যান্ড পার্লামেন্ট বলেন, দ্য ফাইনাল ভেরি পিপুলস রিপ্রেজেন্টেটিভ ইনস্টিটিউশন, এটা যদি ভালো না কাজ করে, এদের লিডারশিপের যদি ঘাটতি হয়, যেটা আমরা দেখছি, তাহলে অত্যন্ত গণতন্ত্রায়নেরই আমরা বিরুদ্ধে। অনেকে বলছে যে গণতন্ত্রায়ন ভালো না, থার্ড ফোর্স আসুক। কেন বলে? দিস ইজ ভেরি ডিফিকাল্ট। এটা কোনো, আমরা গণতন্ত্রের জন্য জীবন দিই, অথচ এ ধরনের কথা বলা তো ঠিক না, বাট আমরা বলে ফেলি। কেননা গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে, তার মধ্যেই ভালো লোক হঠাৎ করে পাবেন না, আস্তে আস্তে আসবে প্রসেসে। আমি থার্ড ফোর্সের কথাটা এনেছেন তো, থার্ড ফোর্স সম্পর্কে আমি যেটা বুঝি, লোকে যেটা মিন করছে, যে থার্ড ফোর্স ডাজ নট মিন extra constitutional force. এটা কিন্তু কেউ চায় না। Nobody, third force does not mean military rulership. সেটাও চাচ্ছেন। Third force বলতে এখন বলছে the style that we have seen in the last 15 years বলেন, 90-র আগের পিরিয়ড বাদ দেন, এখন লোকে বলছে যে এই স্টাইলের যারা পরিবর্তন আনবে, এরকম একটা ফোর্স দাঁড় করে, we want to see something new. With the people are saying we have tried two options. People are disappointed. That people think these two forces have not been able to deliver the goods. Now let us try out a third alternative, if there is any.
এবং এই থার্ড অল্টারনেটিভ ডেমোক্রেসিতে আসতে এটা একদিনে আসবে না, এটা টু আমাদের দেশের ইলেকট্রাল সিস্টেম যে অবস্থায় আছে, আর গিভেন দ্য পভার্টি, প্রফেসর সাহেব বলেছেন যে ডেমোক্রেসিও একটা পুয়ার কান্ট্রির ডেমোক্রেসি আর একটা রিচ কান্ট্রির ডেমোক্রেসির মধ্যে কোয়ালিটেটিভ ডিফারেন্স আছে, এটা স্বীকার করতেই হবে। বিকজ a right is also sometimes a property, like which you exchange for money. And in this case, the voting right, political right, আমাদের ইলেকশনে আসলে people sell it because people, they are so poor that instead of enjoying it, they will rather sell it and earn some money. এটাই হচ্ছে এখানে, যার জন্য থার্ড ফোর্স আসতেও এখানে অনেক অনেক সময় লাগবে। আর পার্লামেন্ট বয়কট সম্পর্কে প্রফেসর সাহেব যেটা বলেছেন যে হ্যাঁ, ডেমোক্রেসির জন্য পার্লামেন্ট বয়কটটা হয়তো নট ইন দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ ডেমোক্রেসি, বাট আমাদের দেশে 96-2001 পিরিয়ড অফ পার্লামেন্ট বয়কট হয়েছে, এখনো হয়েছে, তখন হয়েছে, সবসময় হয়েছে, কিন্তু এই পর্যন্ত none of us have been able to address ourselves to the issues that have caused the boycott. এটা এলিমিনেট করার কিন্তু কোনো স্টেপস আমরা এই পর্যন্ত নিই নাই, এবং আমার মনে হচ্ছে টাইম হ্যাজ কাম নাও টু লেট আস টেক সাম কংক্রিট স্টেপস সো দ্যাট পার্লামেন্ট বয়কট আর সামনে না হয়। যে এলিগেশনগুলোতে পার্লামেন্ট বয়কট হয় সেই এলিগেশনগুলো যাতে আর ভবিষ্যতে অকারেন্সটা না, ওই ঘটনাগুলো যাতে না হয় যার জন্য কজিং পার্লামেন্টারি, এটা একবার চেষ্টা করা আমাদের মতো উচিত। কারণ এইখানে পার্লামেন্টারি বয়কটটা বন্ধ হয়েছে কিন্তু ফর এ সার্টেন পলিটিক্যাল ডেভেলপমেন্টস থেকে এটা ইমার্জ করে গেছে যে ঠিক আছে আসি, নট বিকজ তাদের মেইন যে এগুলো ছিল অভিযোগকর্তা বলছেন যে তারা সেগুলো করছেন না, অভিযোগগুলো সঠিক নয়, কিন্তু অভিযোগগুলো ওদের অভিযোগগুলো অ্যাড্রেস করারও এমন কোনো রিমেডি এখনো পর্যন্ত হয় নাই। এই ওরা যে পার্লামেন্টে গেল, প্রফেসর সাহেব শিক্ষিত মানুষ, ইন্টেলেকচুয়াল, ওয়েলকাম করলো, প্রশংসা করলো যে ইটস এ গুড থিং, যে গুড এক্সাম্পল, কিন্তু এটা পলিটিক্যাল লিডারশিপ থেকে কিন্তু আসেনি, সেখানে টন্টিং এসছে, সেখানে মানে অনেকে ব্যঙ্গোক্তিও এসছে, কিন্তু এগুলো ঠিক না। কিন্তু এখানে আপনার এটা তো হিতে বিপরীত হয়। আমাদের পলিটিক্যাল ফিল্ডে আমরা আরও কোথাও একটা জিনিস, খুব খারাপ জিনিস পরিলক্ষিত হয় রাজনীতি অঙ্গনে, সেটা হচ্ছে যে আমি কোনো বিরোধী বা ক্ষমতার দলের কথা বলছি না, আমি রাজনৈতিক অঙ্গনে বলছি। আমাদের পলিটিক্সে দেয়ার ইজ অ্যান এলিমেন্ট অফ অ্যারোগেন্স আছে, কিন্তু যেটা অন্য দেশে নাই। পলিটিক্সে হিউমিলিটিটা হচ্ছে বড় জিনিস, হিউমিলিটি হচ্ছে পলিটিশিয়ানদের বিগেস্ট কোয়ালিটি, যারা ট্রু পলিটিশিয়ান, সেটাই ডেমনস্ট্রেট হবে ইন দেয়ার আটারেন্স, ইন দেয়ার কন্ডাক্ট, ইন দেয়ার। কিন্তু আমাদের এখানে জাস্ট দ্য রিভার্স, there is a lot of arrogance, they demonstrate arrogance in every step of them, in their utterance, in their behavior, in their conduct. তবে আমি তো আশাবাদী, আমি বলি যে পার্লামেন্টারি প্র্যাকটিসেস, ল্যাঙ্গুয়েজ, অনেক কিছু চেঞ্জ হবে, কারণ হঠাৎ করে হবে না, হয় না কোনো কিছুই। ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেম দেখেন কত বছর লেগেছে, বিকজ ইটস এ ফাইন সিস্টেম অফ গভর্নেন্স, এভরি সিস্টেম হ্যাজ ইটস ওন ইউনিকনেস। পার্লামেন্টারি সিস্টেম অনেক বেশি রেসপন্সিবিলিটি অন দ্য পার্ট অফ দ্য পলিটিক্যাল লিডার্স এটাকে অ্যাসিউম করে। সুশাসনের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি বা জুডিশিয়ারি, প্রফেসর সাহেব একটা আর্টিকেল এখানে লিখেছেন, দেয়ার ইজ এ চ্যাপ্টার ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এন্ড লিগ্যাল সিস্টেম এন্ড রিলেটিং টু গভর্নেন্স। হি রাইটলি অবজার্ভড হিয়ার যে এ গুড গভর্নেন্সের পূর্ব শর্ত হচ্ছে যে ইজ এন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আমাদের অনারেবল ল মিনিস্টার বলেছেন যে তারা আর আদালত থেকে সময় নেবেন না, ম্যাজিস্ট্রেসিটা পৃথক করতে হতে কিছুটা সময় লাগবে, কিন্তু বাকি কাজগুলো তারা আগামী মাসে হ্যাঁ, বাট হি ইজ অলসো মেকিং লট অফ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্টস। যেমন কয়দিন আগে পত্রিকায় পড়লাম উনি বলছেন 7 বছর লাগবে, আবার তার আগে যখন উনি বার কাউন্সিল ইলেকশনে ওনার যেসব ক্যান্ডিডেটকে সাপোর্ট করতেছেন তারা বলছে যে ওরা করে দেবে তাড়াতাড়ি। তো উনি, হি ইজ অলসো নট ভেরি ক্লিয়ার অ্যাজ টু দ্য টাইম ফ্রেম অফ ইমপ্লিমেন্টেশন অফ দিস জাজমেন্ট। সেখানে আমার মনে হবে, আমি আশা করব ওনার মতো একজন ব্যক্তিত্বের কাছে যে হি শুড বি মোর ক্লিয়ার অ্যাবাউট ইট ইনস্টেড অফ বিং কন্ট্রাডিক্টরি। সেইখানে আমি জানি না উনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কমেন্ট করেছেন, আগামী মাসের মধ্যে এটি কমপ্লিট করতে পারলে তো ভালো, ইফ ইট ডাজ ইট সময় নেবেন না, এবং ম্যাজিস্ট্রেসির ক্ষেত্রে বলেছেন যে এটি 6-7 বছর সময় লাগবে। ম্যাজিস্ট্রেসির ক্ষেত্রে আমাদের একটা দেশে আমি কিছু
শুনেছি why this is taking such a long time for implementation. একটা কারণ ওরা বলছেন যে ম্যাজিস্ট্রেটদেরকে যদি আপনি এক্সক্লুসিভলি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করেন and confine themselves for trial and other things, তাহলে তো অ্যাডমিনিস্ট্রেশন চলবে কী করে? অ্যাডমিনিস্ট্রেশনে তাদের তো ম্যাজিস্ট্রেট দরকার, পাওয়ারের বলে ম্যাজিস্ট্রেশন। কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোতে সেখানে তো ম্যাজিস্ট্রেটসরা অ্যাডমিনিস্ট্রেশনে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার কারণ নাই ওয়েস্টার্ন ডেমোক্রেসির কোনো কান্ট্রিতে। ইভেন ব্রিটেন আমাদের দেশে করেছে, হয়তো ব্রিটেনে এককালে অনেক বছর আগে ছিল। আজকাল তো ম্যাজিস্ট্রেটসরা আর নট ইন অ্যাডমিনিস্ট্রেশন চালাতে ম্যাজিস্ট্রেটের দরকার কি? ওয়াই ডু ইউ নিড এ ডেপুটি কমিশনার টু হ্যাভ এ পাওয়ার টু অ্যারেস্ট এ পারসন? ওয়াই শুড ইউ হ্যাভ ইট? আপনার কি মনে হয় যে জুডিশিয়ারি সুশাসন প্রতিষ্ঠা করবার জন্য বা সুশাসনের জন্য যেটুকু রোল পালন করা দরকার আমাদের জুডিশিয়ারি সেটি করতে পারছে না? কি ওই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারির জন্যই হচ্ছে না, আটকে আছে? এটা একটা আমি এককভাবে বলছি না যে ইন্ডিপেন্ডেন্স হলেই সব কিছু হয়ে যাবে, বাট কারণ দি পিপল হু আর ইন দ্য সিস্টেম ইউ হ্যাভ টু সি হাউ দে বিকাম জাজেস, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, দ্য রিক্রুটমেন্ট অফ দ্য জাজেস, প্রমোশন অফ দ্য জাজেস এবং দ্য কোয়ালিটি অফ দ্য জাজেস হোয়ার ফ্রম দে কাম, অনেক কিছু আছে। বাট অ্যাট দ্য সেম টাইম লিগাল ফ্রেমওয়ার্ক তো কিছুটা স্টেট জ্যাকেট আছেই, যে আপনাকে ইন্টারপ্রিটেশন করলেও একটা আছে। বাট ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ এ মাস্ট ইন এনি সিভিলাইজড সোসাইটি, এটার মধ্যে কোনো দ্বিমত নাই। এবং দেরি করে হলেও জাস্টিস ইনচার্জ মিনিস্টার মওদুদ আহমদ যেটা বলেছেন যে অচিরেই করবেন, আমি মনে করি যে হুইচ ইজ ভেরি গুড, যেটা আশাব্যঞ্জক। এবং উনি বলছেন যে judiciary was not even independent in that sense, you see, which are now. Particularly, আমি এই জন্য বলতেছি যে লিগাল সিস্টেম উইল প্লে এ ভেরি ভাইটাল রোল ইন এ ডেমোক্রেটিক সিস্টেম। আপনি তো জানেন যে বিদেশে ল ইজ দ্য আলটিমেট authority or ultimate resort for the poor, oppressed, everybody. So, and law is also can act as a deterrent against corruption, you see, and misuse of power. সেটা একটা দিক যেটা এই জন্য লিগাল সেক্টরে আমি মনে করি যে অত্যন্ত, উনি জানেন যে কিভাবে ইট প্লেজ এ মেজর রোল ইন এ ডেমোক্রেটিক সোসাইটি, অ্যান্ড দ্যাটস ওয়াই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি ইজ এ মাস্ট। দেরিতে হলেও এটা যে হচ্ছে, আমি মনে করি যে এটা একটা ভালো জিনিস, এবং এটা যদি আরও সুসংহত হোক, এটা আমি চাবো, এটা আমার মনে হয় হবে। Again, I want to make a small observation. There is a difference between separation of judiciary and independence of judiciary. মওদুদ সাহেব যে জিনিসটার কথা বলছেন সেটা এই যে মাজদার হোসেন কেস জাজমেন্ট, যেটা যে ম্যাজিস্ট্রেসির কোয়েশ্চেন, এটা হচ্ছে দিস ইজ রিলেটিং টু সেপারেশন অফ জুডিশিয়ারি। দ্য লোয়ার জুডিশিয়ারি যেটা উইচ ইজ নাও a part of the bureaucracy, সেটা সেপারেশনটা, কিন্তু দ্যাট ইজ নট ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্স ইজ সামথিং এলস, independence is something else, but separation is a part of the concept of independence judiciary. Is relating to the lower judiciary, subordinate judiciary, তাকে administration থেকে executive wing থেকে সম্পূর্ণভাবে আলাদা করে to bring him under the fold of the Supreme Court, their control আনা। আর এখানে বর্তমানে magistrates are accountable to the government, Ministry of Home. Right. The judges are to the law ministry. এবং সেখানে আর ইন্ডিপেন্ডেন্সটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট স্ট্রাকচার যেটা এখন আছে, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট। যে প্রফেসর সাহেব যেটা বলেছেন যে ইন্ডিপেন্ডেন্স, ওয়ান অফ দ্য ওয়েজ অফ এশিওরিং ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, জাজেস টেনিওরটা কে ইয়ে করে দেওয়া, সিকিউর করে দেওয়া, উইচ ইজ দেয়ার, ইট ইজ সিকিউর, নো ইউ ক্যান রিমুভ হিম এক্সেপ্ট থ্রু এ স্পেশাল প্রসিজিওর। তারপরে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট প্রসিজিওর, সিলেকশন প্রসিজিওর, ট্রান্সপারেন্সি ইন অ্যাপয়েন্টমেন্ট, অ্যাকাউন্টেবিলিটি ইন অ্যাপয়েন্টমেন্ট। এইখানে কিন্তু দেয়ার আর সার্টেন থিংস মিসিং, এখানে দেয়ার আর সার্টেন থিংস এক্সিস্টিং উইচ শুড নট এক্সিস্ট, লাইক পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স ইন দ্য প্রসেস, পলিটিসাইজেশন। এলিগেশনটা হচ্ছে পলিটিসাইজেশন ইন দ্য প্রসেস অফ অ্যাপয়েন্টমেন্ট অফ জাজেস ইন দ্য, এই এলিগেশনটা কিন্তু প্রত্যেক সরকারের বিরুদ্ধেই এসেছে, কমন এলিগেশন কিন্তু এটা। তবে একটা জাস্ট আপনাকে বলি যে বাংলাদেশের কনস্টিটিউশন যেভাবে, particularly as it is amended over time, যেভাবে এক্সিকিউটিভকে ক্ষমতা দিয়েছে, particularly in the hands of the Prime Minister, and সেটার জন্য একটা ইফেক্টিভ ডেটারেন্স দরকার। মানে আমি মনে করি যে মানে কমপ্লিট না হলেও জুডিশিয়ারি ইজ এ পার্ট, এবং জুডিশিয়ারি অ্যাটলিস্ট ইট ইজ এ থ্রেট টু এক্সিকিউটিভ এক্সেসেস, আমি সেই হিসেবে বলতে চাই। না, দ্যাট ইজ দেয়ার। আমি আপনাকে বললি, ইন বাংলাদেশ কনস্টিটিউশন অ্যাজ আই হ্যাভ সিন, whatever provisions are there, these are excellent provisions for a country like Bangladesh, আমাদের দেশের জন্য। যে চেক অ্যান্ড ব্যালেন্স সব কিছু আছে,
But what I'm saying is this, these are all in theory. In practice, the government or people who go into power, who are governing the country, whoever it is, they are not allowing these provisions to play its role, these provisions to be effectively applied. সেখানে they are putting a wheel in the spanner of these provisions. সেখানে গিয়ে আপনার থোয়াটিং হচ্ছে, যেমন ধরেন জাজেস অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে এককালে কনস্টিটিউশনই ছিল চিফ জাস্টিসের সাথে কনসালটেশন, কনস্টিটিউশন থেকে সেটা বাদ গেল, তারপরেও অনেক দিন সেটা ছিল অ্যাজ এ কনসালটেশন। ইদানিং দেখতে পাচ্ছে যে চিফ জাস্টিসের সাথে আর কারো কনসালটেশন হয় না। এটা দরকার কি জন্য? ওই যে প্রফেসর সাহেব বলেছেন যোগ্য ব্যক্তি কায় অ্যাপয়েন্টমেন্ট হবে, তার ব্যাকগ্রাউন্ড কি, যোগ্যতা কি, এটা তো আপনি যারা পার্লামেন্টে আছে সে জানবে না, যারা এক্সিকিউটিভে আছে ব্যুরোক্রেট ওরা জানবে তো ওই জজ সাহেব যারা বিচার, সেই জন্যই চিফ জাস্টিসের কাছে কনসাল্ট করে কেপেবল লোক। আর আপনি পলিটিক্যালি এখানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা আনা উচিত না। তাহলে হয়ে গেল কি জুডিশিয়ারি পলিটিসাইজড হয়ে গেলে দেন দ্য লাস্ট হোপ অফ দ্য পিপল উইল বি গন। তো আজকে যেখানে আপনার পলিটিক্যাল পোলারাইজেশন ইজ সো হ্যাজ কাট সো ডিপ ইন আওয়ার সোসাইটি, ইভেন বিয়ে বাড়িতে পর্যন্ত মানুষ যায় না যদি একজন এক দলের হয়তো আরেক দল যাচ্ছে না, এইরকম অবস্থা সেখানে। সেখানে যদি আপনি জুডিশিয়ারিকে এটা এনে দেন তাহলে তো আর গেল, মানে এখানে আর থাকবে লাস্ট লাইট অফ দ্য সিভিলাইজেশন, রোল অফ অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পলিটিসাইজেশনের একটা অভিযোগ বেশ ভালোভাবেই আছে। আপনি কি মনে করেন যে কি হওয়া উচিত? ইয়েস, আই থিংক কেন এরকম হচ্ছে, আমরা এই পলিটিসাইজ করছি কেন? ফার্স্ট হলো আপনি জানেন যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ইন বাংলাদেশ, এটা তো আস্তে আস্তে এর যে উৎকর্ষ কমে গেছে, অনেক কমে গেছে। ফার্স্ট হলো দ্য রিক্রুটমেন্ট প্রসেস, এটা একটা। বাট many people are now trying to become civil servants and administration jete chahe. So there is a big net, where from people can be chosen. So this is very important that we need good administration. But reforms যেগুলো হওয়ার কথা ছিল, administrative reforms, এগুলো তো হয়নি। এগুলো কোনোটাই বাস্তবায়িত হয়নি। There are so many reports. Even the last government made a very good recommendation, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস কমিশন করছে, এই করছে, অনেক কিছু করা হয়। একটা গভর্নমেন্ট করে, আবার পরের গভর্নমেন্ট আসলে ওটা আর ইমপ্লিমেন্ট করে না। স্যাড অ্যাসপেক্ট। দেয়ার শুড বি সাম কন্টিনিউটি ইন টু স্ট্রিমলাইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। আই থিঙ্ক বাংলাদেশের ক্ষেত্রে আপনি জানেন যে আলটিমেট রিয়েলিটি ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, যত কথাই বলি ইউসি। এবং সেখানে যেমন দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য হেড অফ দ্য এক্সিকিউটিভ। সো এক্সিকিউটিভ হ্যাজ সো মাচ পাওয়ার নাও ইউসি, যে আমরা ব্যালেন্স কিন্তু নাই, যদিও ডেটারেন্স আছে বাট নো ব্যালেন্স। এক্সিকিউটিভ ইজ সো পাওয়ারফুল। সো এক্সিকিউটিভ পাওয়ারটাকে এক্সারসাইজ করছে বিউরোক্রেসি। সেখানে আমার মনে হয় যে একটা গুণগত পরিবর্তন অত্যন্ত প্রয়োজন। এই জিনিসটা আপনি পাওয়ারের কথাটা বলেছেন, তো এইখানে আজকাল দেখবেন বিভিন্ন কথাতে এই যে কনসেন্ট্রেশন অফ পাওয়ার ইন দি executive wing, particularly political leadership in the hand of the Prime Minister and other things যেটা হয়েছে, এখানে অফেন ওই পুরনো কথাটাই আছে, পাওয়ার কারাপ্টস অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস। আমাদের এখানে কিন্তু আজকে একটা ডেমোক্রেটিক ফাসাদের মধ্যে কিন্তু আপনার অ্যান অ্যাবসলিউট কনসেন্ট্রেশন অফ পাওয়ার ইন এ সার্টেন কোয়ার্টার হয়ে গেছে, প্রফেসর সাহেব যেটা বলেছেন। এবং দিস ইজ দি রুট অফ অল ইভিলস, প্রেজেন্ট ইভিলস। এবং এইখানে এই জায়গাটা থেকে যদি এটা আপনি ডিস্ট্রিবিউট করাতে না পারেন এবং মোর অ্যাকাউন্টেবিলিটি যদি আপনি না করেন, অথচ পার্লামেন্টারি ডেমোক্রেসির দ্য বিগেস্ট হলমার্ক হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য পিপল হু আর এনজয়িং পাওয়ার টু দ্য পার্লামেন্ট। আর এই অ্যাকাউন্টেবিলিটি তো হচ্ছে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এই দুটো জিনিসই নাই বাংলাদেশে। দ্যাট ইজ দ্য এই জিনিসটা সম্পর্কে আমি যদি মানে জাস্ট মাই কমেন্ট ইউ সি দ্যাট বাংলাদেশ অদূর ভবিষ্যতে এই জিনিসটা, যেমন ওয়ান ইজ ইউ আইডেন্টিফাই পার্টিনেন্ট গোলস অফ দ্য সোসাইটি। হু ইজ গোয়িং টু আইডেন্টিফাই হোয়াট ইজ নিডেড ফর সোসাইটি? দ্য পার্লামেন্ট। দে শুড রিয়েলি ভয়েস, আমরা বলি যে গ্রিভেন্সেস অফ দ্য পিপলের একটা জায়গা। আচ্ছা ঠিক আছে, গ্রিভেন্সেস ওইখানে ভেন্টিলেট করা হলো, সেখানে তো অনেক ফ্লজ আছে, বাট স্টিল উই হ্যাভ এ পার্লামেন্ট হুইচ ইজ গুড। বাট এক্সিকিউটিভ ক্যান শেলভ এনিথিং। All power in এটা উনি এগ্রি করবেন যে এক্সিকিউটিভ কনসেন্ট্রেশন অফ পাওয়ার ইন দ্য চিফ এক্সিকিউটিভ আর এক্সিকিউটিভ ইজ ভেরি হাই, ইউ সি। বাট এক্সিকিউটিভ পাওয়ারকে ট্রান্সলেট করছে বিউরোক্রেসি। দে আর নট রিফর্ম ওখানে যাচ্ছে না।
ওখানে হচ্ছে কি এখন যে প্রবলেমটা হয়েছে যে বোথ দ্য গভর্নমেন্ট, আই এম নট সেইং দ্যাট বিএনপি গভর্নমেন্ট ইজ ইমিউন, বিএনপি গভর্নমেন্ট তো দায়ী, বাট আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলেও বিউরোক্রেসিকে তারা চাচ্ছে যে নিজেদের হ্যান্ডিমেড করতে, তাদের নিজের একটা অস্ত্র বা নিজের একটা ইনস্ট্রুমেন্ট করতে চাচ্ছে। এই যে উনি যেটা বলেছেন, জিল্লুর সাহেব যেটা বলেছেন, এটাই আর কি, যে আপনার কমেন্টটা চেয়েছেন যে পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি যেটা হয়েছে, ইটস নট টোটাল অ্যান্ড কমপ্লিট, ইটস ভেরি স্যাড, বাট ইটস টোটাল অ্যান্ড কমপ্লিট আনলেস তারা আমি পলিটিসাইজেশন ওই সেন্সে বলি না, ইউজিং ব্যুরোক্রেসি অ্যাজ এ, সেটা একটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে পলিটিক্যাল পাওয়ারটা ব্যুরোক্রেসিকে ফর দেয়ার পলিটিক্যাল পারপাস ইউজ করতে চাচ্ছে আর কি, বা যে চেষ্টা একটা অলওয়েজ অহরহ চেষ্টা চলছে। আর জিল্লুর সাহেব বলেছেন যে ইন দ্য প্রসেস ওরাও পলিটিসাইজড হয়ে গেছে, দে হ্যাভ অলসো আন্ডারস্টুড যে উইচ সাইড অফ দ্য ব্রেড ইট ইজ বাটার্ড, সো দে নো যে দিস পিপল ওয়ান্ট me to be used for that purpose, and if I allow them to be used and if I do it, then I achieve my target, I achieve my goal, I achieve whatever it is. তখন তার সেলফ ইন্টারেস্টটা সে সিক করতেছে বাই সার্ভিং আদার পিপলস ইন্টারেস্ট। সেটাই এই জন্য এই যে রিসেন্ট যে ডেভেলপমেন্টটা হলো, যে দিস ইজ এ ভেরি ডিস্টার্বিং থিং, যে একজন অ্যাসিস্ট্যান্ট কি একজন অ্যাক্টিং পিএসকে এই যে সরালো যেভাবে পত্রিকায় যেভাবে আসলো, দেন ইমিডিয়েটলি ওর বাড়িতে গিয়ে পুলিশ গিয়ে আর দুজন ব্যুরোক্রেট সিভিল সার্ভেন্ট। ইজ ইট আনকমন ফর এ ব্যুরোক্রেট টু হ্যাভ ইন হিজ হাউস অ্যানাদার টু ব্যুরোক্রেটস ভিজিটিং? ইটস এ ভেরি কমন থিং। উইল ইট বি আনকমন ইফ a sudden visitor finds me in the house of another two colleagues of mine? বা প্রফেসর সাহেবকে আরেকজন দুইজনের বাড়িতে রাত্রে 11টায় গল্প করতে, ক্যান ইট বি অ্যান অফেন্স? এইখানে তো দেখা যাচ্ছে জাস্ট বিকজ একটা লোকের পছন্দ করা হলো না একটা কাজের জন্য, ওর বাড়িতে আর দুইজন গিয়ে গল্প করছে বলে ওটাও অপরাধ হয়ে গেল। And they were also almost on the verge of being fired, and luckily enough somewhere good sense prevailed and ওই দুটো লোক বেঁচে গেল, বাঁচতে পারলো না। And this man এতদিন পর্যন্ত he was fine, there was no allegation against him, suddenly এখানে আমি জাস্ট আমরা একেবারে শেষ মুহূর্তে সেটি হচ্ছে যে পরামর্শটা কি, এই যে সংকটের কথা আপনারা ঘুরে ফিরে বললেন দুজনই, এই সংকট থেকে উত্তরণের এবং আশু সমাধানটা আসলে কি যদি আপনি খুব সংক্ষেপে বলেন। একটা হলো যে very important, very clearly we have to focus on three things. One, we have to improve our traditions of democracy. We are going in a wrong way, you see. Democratic tradition build up করতে হবে immediately. যেমন পার্লামেন্ট বয়কট করতে পারবে না, পার্লামেন্ট should be the voice of the people, parliament should be controlling most of the thing, that was the spirit, you see. Administrationকে পার্লামেন্ট কন্ট্রোল করবে এবং জুডিশিয়ারি শুড বি ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ দ্য স্পিরিট। ওয়ান, দ্য ট্রেডিশন, এই ট্রেডিশনকে আমাদেরকে এগিয়ে নিতে হবে। ওয়ান। দুই নাম্বার হচ্ছে যে পয়েন্টটা আমি বলতেছি, ইনস্টিটিউশনস হ্যাভ টু বিল্ড আপ, গুড ইনস্টিটিউশন এর কোনো বিকল্প নেই। মানুষ আমি আপনি খারাপ হতে পারি, বাট ইনস্টিটিউশনকে যদি আপনি আঘাত করেন, সেখানে এক্সেসেস অফ দ্য এক্সিকিউটিভ or excesses of any other organs should be curtailed. You know, আপনি যদি পৃথিবীর বিভিন্ন কনস্টিটিউশন দেখেন, ইনক্লুডিং দ্য আমেরিকান, they always try to build up because man is not perfect, so institutions take control, that there are some ways to amend the system. So institutionকে গড়ে তুলতে হবে, গুড জুডিশিয়ারির বিকল্প নেই, গুড এক্সিকিউটিভের বিকল্প নেই, গুড পার্লামেন্টের বিকল্প নেই যদি আমরা গণতন্ত্রায়নে বিশ্বাস করি। অ্যান্ড থার্ড, হুইচ ইজ আই থিঙ্ক ইজ মোস্ট ইম্পর্টেন্ট, হুইচ ব্যারিস্টার অলসো ইউ রিকগনাইজ, the concept of leadership has to be developed. Leadership is the core values, you know. We have to create tradition and values. Values-টা কোত্থেকে আসবে? Values-টা না হলে কিন্তু আমরা ওই খালি করাপশনের দিকেই যাব, because corruption is the means to an end. Good life, good life is not based on only corrupt practices. Good life is not only money. You have to have a leader with the ideas, with the dedication. একটা জিনিস এই জিনিসগুলোকে আমাদের পলিটিশিয়ানদের মধ্যে দিতে হবে। ডেমোক্রেসির বিকল্প নেই,
গণতন্ত্রায়নের বিকল্প নেই। যে ধারায় গণতন্ত্রায়ন বাংলাদেশে চলছে হঠাৎ করে আমরা পরিবর্তন করতে পারবো না। যদি আমার বন্ধু অনেক মনে করছেন যে অতি তাড়াতাড়ি হবে, সেটা সম্ভব নয়। কিন্তু এই পথ পরিক্রমায় আমাদেরকে সঠিক স্টেপ নিতে হবে, ক্রিটিক্যাল নিডস অফ দ্য সোসাইটিকে আইডেন্টিফাই করতে হবে এবং তারপরেই সেভাবে লিডারশিপকে এগিয়ে নিতে হবে। সুতরাং আগামী দিনের চ্যালেঞ্জ অত্যন্ত, আমি মনে করি যে কঠিন, এবং গণতন্ত্রকে ধরে রাখা, অর্থনীতিকে আরও সচল করা এবং সমাজকে, আমরা যেটা বলি যে সামাজিক যে লেজিটিমেট অথরিটি অ্যান্ড কন্ট্রোল, ল অ্যান্ড অর্ডার, এগুলোকে, সুতরাং ল অ্যান্ড অর্ডার অটোমেটিক ভালো হবে না, এগুলো সব কিছু করার পরেই ইউ উইল ক্রিয়েট এ সোসাইটি হুইচ ইজ জাস্ট, which is legitimate and which is law abiding. একই প্রশ্ন আপনার কাছে যে আশু করণীয় কি বা সমাধানটা কি? একটা জিনিস শুনুন, I didn't say that you will be able to achieve these things in a short time. No, এইগুলো করতে হলে অনেক সময়ের সাপেক্ষ। এটা প্রফেসর সাহেব যে কথাটা বলেছেন সেটার এক কথায় মধ্য কথায় দাঁড়াচ্ছে যে you got to have a rule of law established in this country, not only. কিন্তু এখানে একটা অ্যাসপেক্ট আপনি প্রফেসর সাহেব যেটা টাচ করে নাই, উনি যেটা বলেছেন সেটা মোরলেস এন্ড এনিওয়ান উড এগ্রি উইথ হিম যে এগুলা করতে হবে। কিন্তু আপনার যেই প্রবলেমটা, যে আজকে বাংলাদেশে অ্যাডমিনিস্ট্রেশনটা কোলাপস করে যাচ্ছে ভেরি ফাস্ট, ডিসইন্টিগ্রেট করে যাচ্ছে। এটা একটা কারণ হলো যে কাডার সার্ভিস, এলিট কাডার সার্ভিস আপনার ব্রিটিশরা আমাদের দেশে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ইন্ট্রোডিউস করেছিল, এবং এরা আমাদের দেশের সবচেয়ে, ব্রিটেনেও এই কাডার সার্ভিসটা আপনার অ্যাট্রাক্ট করেছিল ভেরি মেরিটোরিয়াস পিপল অফ আওয়ার সোসাইটি ফ্রম গুড ব্যাকগ্রাউন্ড। এখানে একটা এলিটিস, যেটা ICS অফিসার, তারপরে আপনার CSP, এগুলো বাংলাদেশে এটা ধ্বংস হয়ে গেছে। এখন আপনি এদেরকে যদি পলিটিক্স থেকে এবং পলিটিক্যাল মাস্টার্সদের এই যে প্রাধান্যতা থেকে যদি তারা, ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট এ ব্যাকবোন ফর দ্যাম টু স্ট্যান্ড আপ অ্যান্ড সে দ্যাট নো, আই ওয়ন্ট অ্যালাউ টু মাইসেলফ টু বি, তাহলে এদেরকে এমন একটা কাডারে দিয়ে, ট্রেনিং দিয়ে এদেরকে এনে দিতে হবে যে দে ওয়ন্ট বি। আগের যারা CSP অফিসাররা ছিল, যারা ICS অফিসার, তাদেরকে কিন্তু পলিটিশিয়ানরা কোনো দিন ফর পলিটিক্যাল পারপাস অ্যালাউ করতে দেয়নি, ইউজ করতে পারেও নাই। ইভেন রিসেন্টলি অনেক CSP অফিসার রিটায়ার করে গেছে, তাদেরও নাম আমরা অনেক প্রশংসা শুনেছি যে ওরা দে নেভার গেভ ইন। আমাদের এই একটা এলিট কাডার সার্ভিস, এটা এই কাডার সার্ভিসের রিক্রুটমেন্টের প্রসেসে কিন্তু পলিটিক্যাল ইন্টারফারেন্স থাকতে পারবেন না। আজকে ব্যুরোক্রেসিতে যারাই ঢুকছে, রিক্রুটমেন্ট প্রসেসটা এন্টায়ারলি পলিটিক্যাল হয়ে গেছে, যার জন্য যে আমাকে ঢুকাচ্ছে, মাই লয়ালিটি ইজ টু দ্যাম। আজকে ক্ষমতায় ঢুকলো, 10 বছর পরে ওরা যখন ক্ষমতায় আসলো, আই লুক ব্যাক, আমাকে তো ওনারা ঢুকিয়েছিল, লেটপিছে আরেকজন থাকলে তার সাথে। এই জিনিসটাকে আপনাকে এইখানে আনতে হবে। আর আপনার সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে যে আপনার অ্যাওয়ারনেস, উইলিংনেস, এই জিনিসগুলো ইট মাস্ট কাম ফ্রম ইয়োর ওন সেলফ, ফ্রম উইদিন। এই জিনিসটা আসতে হবে, এবং সেই উইদিন যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত লোকে বলবে যে ইউ ল্যাক দ্য উইলিংনেস টু ডু ইট, ইউ ল্যাক দ্য উইল টু ডু ইট। অ্যান্ড আনলেস উই হ্যাভ মানে ওভারকাম দিস ল্যাক অফ উইল, নাথিং উইল হ্যাপেন। বড় বড় কথাই হবে। যে আমি যদি একটা বড় জায়গায় গিয়ে যদি বলি যে টু হেল উইথ ইট, আই হ্যাভ কাম হিয়ার, লেট মি ডু থিংস ফর মাই ফাদার, ফরগেট অ্যাবাউট দিস থিংস, তাহলে তার কোনো দিনই হবে না। এটা আমার নিজের মধ্যে থেকে, আমার দেশের জন্য ফিলিং, আমার পিপুলের জন্য ফিলিং, এইটা অ্যাওয়ারনেস থেকে আমার আসতে হবে। সেই জন্য বলেছি এখানে অ্যান এলিমেন্ট অফ স্যাক্রিফাইস উইল হ্যাভ টু বি দেয়ার। ত্যাগী নেতৃত্ব থাকতে হবে, ভিশনারিজ থাকতে হবে, ফারসাইটেডনেস থাকতে হবে। এগুলো যদি না থাকে আপনি কোনো দিনই হবে না। প্রফেসর সাহেব যেই কথাগুলো বলেছেন সেগুলো সত্য, এগুলো অ্যাচিভ করতে হবে। বাট টু অ্যাচিভ দিস থিংস, এই এলিমেন্টটা আপনার আসতে হবে, না হলে। দর্শক মণ্ডলী, আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা পরিচালক, তৃতীয় মাত্রা, চ্যানেল আই, GPO বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের মতামত যেগুলো আপনারা ডাকযোগে এবং ইমেইলে পাঠাচ্ছেন, এবং সেই সঙ্গে আপনাদের সরাসরি অংশগ্রহণ আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার রাত 1:30টার বাংলা সংবাদের পরপর এবং দুপুর 2টায়। আশা করব সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন, যেমন প্রতিদিন রাত 12:30টায় এবং সকাল 9:45 দেখছেন তৃতীয় মাত্রা। সম্মানিত আলোচকবৃন্দ, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, 71-এর মুক্তিযুদ্ধে
প্রাক মুহূর্তে অনেক স্বপ্ন ছিল, দীর্ঘ 25 বছর অনেক স্বপ্ন লালন করে একটি যুদ্ধ হয়েছে। সেই স্বপ্ন কতটা বাস্তবায়িত হচ্ছে সেটি নিয়ে প্রশ্ন থাকলো। এটি দেশ, এটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত আমরা পেয়েছি, এই বিষয় নিয়ে কারো কোনো সংশয় নেই। মুক্তিযুদ্ধ পরবর্তীকালে গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এদেশের অসংখ্য মানুষ প্রাণ দিয়েছেন, অনেকেই অনেক ধরনের ত্যাগ স্বীকার করেছেন, কিন্তু কেউই আজ এই 33 বছর পরে এসেও বলবেন না যে, এক বাক্যে বলবেন না অন্তত যে আমরা এটি গণতান্ত্রিক পরিবেশের মধ্যে আছি। মানুষ সুশাসন চায়, আমাদের যারা উন্নয়ন সহযোগী আছেন তারা বলছেন আমাদের সুশাসন দরকার, বন্ধু প্রতিম দেশগুলো বলছে আমাদের সুশাসন দরকার, এমনকি ঘুরে ফিরে রাজনৈতিক নেতৃত্ব বিশেষ করে ক্ষমতার বাইরে থাকলে তারাও বলছেন দেশটিতে সুশাসন দরকার। এবং এই সুশাসন প্রতিষ্ঠার জন্যে দু আলোচকই একমত হয়েছেন যে আমাদের স্বপ্ন দেখাবার মতো নেতৃত্ব চাই। এবং অনেকেই আমাদের বিভিন্ন সময় স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নগুলো বিভিন্ন সময় আবার দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আমরা দুঃস্বপ্ন দেখতে চাই না, আমরা স্বপ্নই দেখতে চাই, এবং সেই সঙ্গে চাই এমন নেতৃত্ব যারা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারবেন। আমরা আশায় থাকলাম। দর্শক মণ্ডলী আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।